দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একবার এশিয়া কাপ ক্রিকেট কার্নিভাল অ্যান্ড কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম। এইভাবেও ম্যাচ জেতা যায়। ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। বাংলাদেশ ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কার এগেইনস্টে বাংলাদেশের 4 উইকেটে জয়। লাস্ট ওভারটা একেবারে থ্রিল্ড একটা ওভার ছিল। সো আজকে পুরো ম্যাচ নিয়ে বিশ্লেষণ করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জিসান আহমেদ। থ্রিল একটা ম্যাচ, একেবারে কোনো অংশে হুমায়ুন আহমেদের যে সায়েন্স ফিকশন গুলো থাকে তার থেকে কম নয়, কি বলেন? বাট আই হ্যাড বিলিভ, আপনি জানেন লাস্ট 2-3 ওভার ধরে আমাদের সবার যে টেনশন ছিল, আমি আপনাকে বলছিলাম যে এই ম্যাচে আমরা জিতে যাচ্ছি, কনফিডেন্স ছিল, কারণ আমাদের সেই আগের মতো ব্যাটসম্যানরা নেই যারা 2-3 বলে 2 রান নিতে পারবে না, ব্লান্ডার করবে। এগুলো দেখে দেখে আসলে জুনিয়ররা শিখে। আর যারা এখন বাংলাদেশ টিমের প্লেয়ার বেশিরভাগই চ্যাম্পিয়ন প্লেয়ার ইন এ সেন্স, তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী কেউ প্লেয়ার, কেউ আন্ডার-19 এশিয়া কাপ জয়ী প্লেয়ার। বাট দিন শেষে আপনি দেখেন সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে বাংলাদেশ জিতেছে, এবং প্রেডিকশনগুলো যখন মিলে যায় তখন আরো বেশি ভালো লাগে। আমি আপনাকে বলছিলাম যে এই ম্যাচ জিততে হলে 3টা জিনিস করতে হবে, এবং বাংলাদেশ সেই 3টা জিনিস করেছে। এক, ওপেনারদের মধ্যে একজন 50 করা, বাংলাদেশ সেই কাজটা কিন্তু করেছে। দ্বিতীয়ত মিডল ওভারের ভালো একটা ক্যামিও খেলা দরকার ছিল, সেটা তাওহিদ হৃদয় খেলেছে, এবং শামীম পাটোয়ারি এবং জাকির আলমের মধ্যে একজন ভালো খেলা উচিত। তারা কিন্তু ছোট ছোট 2টা ক্যামিও করেছে। জাকির হয়তোবা আউট হয়ে গেছে শেষ দিকে, বাট তার ওই 2টা 4 কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এবং শামীম পাটোয়ারি অ্যাজ ওয়েল। তো বাংলাদেশ ঠিক যেইভাবে চেস আসলে করা উচিত, এর আগে আমরা ফার্স্ট ইনিংসের পর লাইভে যেটা বলছিলাম যে ইন অর্ডার টু চেস দিস রান, ওপেনারদের মধ্যে থেকে একজনকে 50 করতে হবে, এবং সাইফ হাসান ওয়াজ ব্রিলিয়ান্ট টুডে। তার কয়েকটা শট জাস্ট অসাধারণ ছিল। বলতে হয় সেই যে তুষারা, যাকে আসলে তানজিদ তামিম, ইমন সবারই খেলতে কষ্ট হচ্ছিল, তুষারা লেগ স্টাম্পের একটু বাইরের বল তিনি যে ফ্লিক করলেন, একটু বাড়াবাড়ি শোনাতে পারে অনেকের কাছে, বাট আই ফেল্ট বিরাট কোহলি ব্যাক দেন। আমার কাছে কোহলি এই টাইপের ফ্লিক করে। আর একটা কথা বলতে হয়, দুনিত ভেল্লা লেগে তার একটা বলে ইনসাইড আউট ঘুরে, মানে রুম নিয়ে এক্সট্রা কভার একটা ছক্কা মেরেছিলেন সাইফ হাসান, দ্যাট ওয়াজ অলসো ব্রিলিয়ান্ট। আরেকটা দুনিত ভেল্লা লেগের একটা বল ছিল যেটাতে তিনি ডাউন দ্য উইকেটে গিয়ে 6 মেরেছেন। মূলত শ্রীলঙ্কার কাছ থেকে ম্যাচটা নিয়ে এসেছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। প্রথম দিকে তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি টেস্ট ম্যাচেসে ব্যাটিং করছেন, বাট দ্যাট ওয়াজ নিডেড দ্যাট মোমেন্ট। কারণ আপনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে ভালো মতো চেনেন। আমাদের ভালো শুরু হচ্ছে, ভালো করতেছি হুট করে দেখা যায় 1-2 উইকেট পড়া শুরু করলে বাংলাদেশ উইকেট চলতেই থাকে। এই কারণে পেটাতে থাকা সাইফ হাসান, যিনি ফর্মে ছিলেন, টাচে ছিলেন, তাকে কিন্তু যোগ্য সঙ্গ দিচ্ছিলেন তাওহিদ হৃদয়, এবং তিনি তার স্ট্রং জোনে কিন্তু খেলেছেন। স্ট্রং জোনটা কি আমরা জানি, তাওহিদ হৃদয় স্পিন বেশ ভালো খেলে। যখন দুনিত ভেল্লা লাগে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলিং এ আসেন, তখনই কিন্তু তাওহিদ হৃদয় সেই ফর্ম, সেই অগ্নিমূর্তি আমরা দেখি। এবং অবাক করার বিষয়, এত ভালো খেললেন সাইফ হাসান, তারপরও স্ট্রাইক রেট বেশি হচ্ছে তাওহিদ হৃদয়ের, কারণ হি ওয়াজ ওয়েটিং ফর স্পিনার্স টু কাম, যে আমি স্পিনারদেরকে চার্জ করবে, এবং সে কিন্তু সফল ছিল। তাই বলা যায় সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়ের কারণেই আমরা ম্যাচটা জিতে গেছি। অসাধারণ অসাধারণ অসাধারণ। লাস্ট ওভারে যখন উইকেট যাচ্ছিল, ডট যাচ্ছিল, যখন রান হচ্ছিল না, 1 রান দরকার, তখন আসলে কি মনে হচ্ছিল যে ম্যাচটা কি আসলে সুপার ওভারে যাবে কিনা? সেই 2016 টি20 বিশ্বকাপের কথা মনে পড়ছিল কিনা বারবার? না, আমি যেটা বললাম, আপনি আমার সাথে লাইভের আগে সংযুক্ত ছিলেন, আমি বলছিলাম যে এটা অঘটনটা হবে না বা ড্র হবে না, কারণ মানে যখন 4 ওভার বাকি তখনই হয়তো আমি আপনাকে বলেছিলাম যে এই ম্যাচে আসলে বাংলাদেশ জিততেছে, এটা হারানো এখন আর সম্ভব না। তো তাও লাস্ট ওভারে যখন 2 উইকেট পড়লো, তখনও মনে হচ্ছিল যে কেউ সিঙ্গেল নিবে, কারণ আমি ভাবছিলাম যে শেখ মেহেদী হয়তো বা একটা সিঙ্গেল নিতে পারবেন। বাট দাসুন সানাকা ওয়াজ স্মার্ট ব্যাক দেন, তিনি একটা বাউন্সার দিয়েছেন। ঠিক আমরা 2016 টি20 বিশ্বকাপে যে ম্যাচটা ভারতের বিপক্ষে হারলাম, মুস্তাফিজে কিন্তু লাস্ট বলে তিনি বাউন্সার দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, এবং সেটা মিস করেছিলেন। শেখ মেহেদী কিন্তু সেইভাবে মিস করলে হয়তো আর অন্য কিছু হয়তো আরেকটা বাউন্সার দেওয়া হতো। বাট নাসুম আহমেদ যখন ছিল, নাসুম কিন্তু ভালো ব্যাটিং করতে পারে, আপনি নিশ্চয়ই জানেন। তো আমার ভরসা ছিল নাসুম ব্যাটে লাগাবে, এবং ব্যাটে লাগালে দৌড়টা দিবে। আপনি দেখেন যে সিঙ্গেলে বাংলাদেশ ম্যাচটা জিতলো, সেটা কিন্তু আসলে প্রপারলি সিঙ্গেল ছিল না। মানে আমরা হচ্ছে পারামোলা খেললে বলি ব্যাটে লাগলে ভাই দৌড় দিব, জাস্ট ওইরকম ছিল। ব্যাটে লেগেছে, তিনি দৌড় দিয়েছেন, এবং শামীম পাটির ওয়াজ প্রিপেয়ার যে সেও দৌড় দিবে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। বাট বিষয়টা আমার না, বিষয়টা 16 কোটি 18 কোটি মানুষের স্বপ্নের বিষয়। যারা আসলে হার দেখতে দেখতে ক্লান্ত ছিল, তারা হয়তো বা একটু হলেও ভয় পেয়েছিল যে আল্লাহ আর একটা মনে হয় অঘটন আমাদের দেখতে হবে। বাট ইট ওয়াজ ভেরি ফরচুনেট ফর বাংলাদেশ টিম যে আমরা ম্যাচটা জিতে গেছি, এবং ফাইনালি কিন্তু 1 পা হয়ে গেছে, এটা বলাই যায়। অনেকে বাংলাদেশের ম্যাচের সময় বলে বাংলাদেশের ম্যাচ দেখতে গেলে 999 কল করতে হবে, না হয় জায়নামাজ নিয়ে তবজি নিয়ে হাতে নিয়ে বসতে হবে, না হলে বাংলাদেশের সমর্থকদের হার্টবিট বেড়ে যায়। আজকে ঠিক অমন একটা মুহূর্তের সাক্ষী হয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা, যারা মাঠে খেলা দেখেছেন, যারা টিভি স্ক্রিনে খেলা দেখেছেন, যারা টিএসসির বড় পর্দায় খেলা দেখেছেন। আসলে তারা জিনিসটা
মানতে বাধ্য হবেন যে বাংলাদেশের খেলা দেখতে গেলে তবজি, জায়নামাজ এগুলো হচ্ছে পাশে নিয়ে বসা লাগে। সো ওভারঅল পুরো বাংলাদেশ দলের ব্যাটিংটা আপনি কেমন অনুভব করলেন? আমি একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাই। দেখেন, বিপ্লব সংক্রামক, আমরা গেল গণঅভ্যুত্থানের পরে এই একটা লাইন শুনেছি, বিপ্লব সংক্রামক। আমার কাছে মনে হয় দ্য ওয়ে শ্রীলঙ্কা ব্যাটেড এগেনস্ট আফগানিস্তান, বাংলাদেশ ডিড দ্য সেম থিং এগেনস্ট শ্রীলঙ্কা। আপনি দেখেন সেই 170-এর মতো টার্গেট কিন্তু ছিল, তাই না? সেই ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু নার ধরে রেখে চেষ্টা করেছে, মনে হলো কপি অ্যান্ড পেস্ট আছে না, কপি অ্যান্ড পেস্ট স্টাইলে বাংলাদেশ ঠিক তাদের বিপক্ষে খেলেছে। কেন এই কথা বললাম? শ্রীলঙ্কা কিন্তু আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে যে ম্যাচে বাংলাদেশের সমীকরণ ঝোলানো ছিল, সেই ম্যাচে কুশাল মেন্ডিস এক প্রান্ত থেকে ম্যাচটা ধরে রেখেছিলেন, বাকি যারা এসেছিলেন তাকে সঙ্গ দিয়েছেন, তারা স্ট্রাইক রোটেট করেছে, বাউন্ডারি মেরেছে, ডট খেলেছে। মানে পারফেক্ট টি-20 ম্যাচে আপনি চেস করার সময় যেরকম খেলবেন ওই খেলাটা কিন্তু শ্রীলঙ্কা দিয়েছিল। বাংলাদেশ কিন্তু আজকে সেম কাজটাই করেছে। আপনি দেখেন, আমরা বলছিলাম যে এই ম্যাচ জিততে হলে পাওয়ার প্লেতে ভালো করতে হবে। বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লেতে 50 রান নিয়েছে, 59 নিয়েছে। তো আপনি যখন পাওয়ার প্লেতে ওভার প্রতি 10 করে রান নিবেন, আপনার রিকোয়ার্ড রান হচ্ছে 8.5, তার মানে আপনি অলরেডি অপোনেন্ট থেকে একটু উপরে উঠে গেছেন। এরপরে যে বিষয়টা, মিডল ওভার্সগুলোতে ভালো খেলা। বাংলাদেশ কিন্তু মিডল ওভার্সগুলোতে ভালো খেলা শুরু করেছে, সিঙ্গেল নিয়েছে, সিঙ্গেল আবার বাউন্ডারি। এক প্রান্তে থেকে যখন লিটন দাস আউট হলেন তখন তাওহিদ নেমেছে। আমার মনে হয় কি আজকের ম্যাচে সাইফ হাসানের ক্রেডিট অবশ্যই, আমার মনে হয় তিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন। তবে তাওহিদের এই ইনিংসটা আমাদের ভোলা উচিত না, তিনি পারফেক্টলি সঙ্গ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রল হয়েছে, তিনি ফর্মে নেই, তিনি এই করেছেন, ঢাবিয়ান বলে তাকে ট্রল করা হয়। তিনি নিজে ফর্মে ছিলেন না, আমি বলতেছি না যে পাবলিকের এই কথাগুলো বলা অযৌক্তিক, বাট তিনি অফ ফর্মে ছিলেন এবং টাচে ছিলেন না। আজকে তাওহিদ হৃদয় কিন্তু একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটারের মতো খেলেছেন, যে আমি জানি আমার ফাস্ট বোলারদের বিপক্ষে এখন চার্জ করে কোনো লাভ নেই, আই উইল ওয়েট ফর দ্য স্পিনার্স টু কাম, স্পিনার আসলে আমি চার্জ করবো। আপনি জানেন তাওহিদ হৃদয় কিন্তু স্পিনই ভালো খেলেন, তাই তিনি দুনিত ভিল্লার লাগে এবং হাসারাঙ্গা যেন ওয়েট করছিলেন, এবং তারা আসার পর তিনি যে ব্যাটিং করলেন, আপনার রুম নিয়ে তিনি হাসারাঙ্গাকে যে 6টা মারলেন, দ্যাট ওয়াজ রিয়েলি গ্লোরি টু ওয়াচ। আর সাইফ হাসানের ব্যাটিং নিয়ে কি বলবো, দুজনের অসাধারণ ব্যাটিং, এবং বাকিরা যারা 10-15 রান করেছে তারা কিন্তু পারফেক্ট রান করেছে, মানে তাদেরকে আপনি ছোট করতে পারবেন না। যেমন লিটন দাসকে কিন্তু আপনি ক্রেডিট আপনাকে একটু হলে দিতে হবে, সে শেষ দিকে হয়তো বা তার ইনিংসটা ক্যারি করতে পারেনি, কিন্তু পাওয়ার প্লেতে চার্জ করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু লিটনই দেখিয়েছিল। লিটনই কিন্তু বাউন্ডারিটা শুরু করেছিল। আমরা আগের দিন দেখেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম রান এসেছিল 14তম বলে, আজকে কিন্তু এরকম হতে পারতো, কিন্তু লিটন মেক শিওর করেছেন যে আমরা আগের দিনের মতো ব্লান্ডার করবো না, আমাদের রান অনেক নিতে হবে, আমরা আজ আগে ব্যাটিং করতে নামিনি, টাচ তিনি করেছেন। তো মোটা দাগে বাংলাদেশের এটা ড্রিম পারফরমেন্স, যে এরকম চেজে এইভাবেই খেলতে হয়। দর্শক, আমরা আলোচনা করছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আজকের ম্যাচের ফলাফল নিয়ে, এবং সেই ম্যাচে আজকে যা ঘটেছে সবকিছুই আমরা বিশ্লেষণ করব, এবং আপনারাও দেখতে পারবেন। তবে কে কোথা থেকে দেখছেন, ম্যাচটা কেমন উপভোগ করেছেন, সবকিছু জানিয়ে রাখুন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশকে আজকের ম্যাচ জয়ের মাধ্যমে কি আসলে ফাইনালে এক পা দিয়ে ফেলেছে, বা বাংলাদেশের ফাইনালে যাওয়ার রাস্তাটা কি সোজা হয়ে গেছে? আমি সেটাই মনে করি। আপনি দেখেন প্রত্যেকটা দল একটা করে না প্ল্যান করে রাখে, মানে ধরেন একটু আইরনিক্যালি বলতে হয় মজা করে, ধরেন সুপার 4 একটা দৃশ্যপট দেখাই। টিম ইন্ডিয়া তারা ভেবেছিল, মানে তারা সুপার 4 নিয়ে তারা কিছু ভাবেইনি, তারা ভেবেছিল হয়তো বা আমরা ট্রফি নিয়ে কোথায় যাব, আমরা কি আগে আহমেদাবাদ যাব, না মুম্বাই যাব, না গোয়া যাব। টিম ইন্ডিয়া ভেরি স্ট্রং টিম, তারা চিন্তা করতেছে ট্রফি নিয়ে তারা কোথায় যাবে, ঘুরতে, ফটোশুট করতে। পাকিস্তানে তো অফ ফর্ম খারাপ, পাকিস্তান ভাবছে যে আমরা বাংলাদেশকে হারাবো, শ্রীলঙ্কাকে কোনো মতো হারাতে পারলে আমরা ফাইনাল। আমরাও কিন্তু সেম কথা ভাবছিলাম, আমরা ভাবছিলাম যে আমরা লঙ্কা ডার্বিতে, নাগিন ডার্বিতে শ্রীলঙ্কাকে হারাবো 1, পাকিস্তানকে হারাবো 2, ফাইনালে ভারতের সাথে হারলেও আমরা ফাইনাল নিশ্চিত। শ্রীলঙ্কাও কিন্তু একই কথা ভেবেছিল যে আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারাবো, কিন্তু এরা বাংলাদেশকে হারাতে পারলো না, বাংলাদেশের কাছে হেরে গেল। তো সমীকরণে বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে, মানে বাকি 4টা দলের মধ্যে বাকি 3টা দল কিন্তু ভারতকে হারাবে না এটা ভেবে ফাইনালে সমীকরণ বানাচ্ছিল। তো বাংলাদেশের সেই ক্ষেত্রে 2টা ম্যাচ জেতা দরকার, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কার ম্যাচে আমরা জিতে গেছি, আনবিলিভেবল ব্যাটিং বাই সাইফ হাসান অ্যান্ড তাওহিদ হৃদয়। আমি পাকিস্তান ম্যাচও বাংলাদেশকে ফেভারিট ধরবো। আপনি জানেন পাকিস্তান কিন্তু খুব ভঙ্গুর একটা দল, আমার মনে হয় লাস্ট কোনো এশিয়া কাপে আমি পাকিস্তানকে এতটা উইক দেখিনি, তাই আমাদের জন্য খুবই সহজ হবে এই পাকিস্তানকে পাকড়াও করা এবং আরও একটা বার এশিয়া কাপের ফাইনালে যাওয়ার। কমেন্ট থেকে একটা প্রশ্ন পিক করি। একজন কমেন্ট করেছেন, আজকে হারলে লিটন দাসের কারণে হারতো, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? না, আমার কাছে মনে হয় যে কে কতক্ষণ খেলেছে, মানে ধরেন একজন খেললো এরকম একটা ইনিংস যে 50 বলে 50 রান বা 55 বলে 40 রান, তখন আপনি তাকে ট্রল করতে পারতেন। হ্যাঁ, যে বা যিনি কমেন্ট করেছেন তার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আপনি জানেন এর আগের ম্যাচে কিন্তু রান বেশি হয়নি। আমি শ্রীলঙ্কার ম্যাচের কথা বলছিলাম যে আমাদের প্রথম 14 বল লেগেছিল 1টা রান করার জন্য। সেক্ষেত্রে তানজিদ তামিম আবার আগের মতো তুষারের বলে বোল্ড হয়ে গেলেন, কিন্তু
লিটন দাস চার্জ করেছিলেন। আপনারা একটু ফ্ল্যাশব্যাকে বা হাইলাইটস খেলা দেখলে বুঝতে পারবেন লিটনের চার্জ করার কারণে কিন্তু সাইফ হাসানের জন্য বিষয়টা সহজ হয়ে গেছে যে আমিও চার্জ করব। আমার ক্যাপ্টেন যখন চার্জ করছে, আমরা সবসময় দেখি বাংলাদেশের ক্যাপ্টেনরা বা বাংলাদেশের প্লেয়াররা ওই ক্রুশাল মোমেন্টে ঠেকানো শুরু করে, বল ডট খেলে। লিটন কিন্তু এটা করেনি, তিনি পাওয়ার প্লেতে যথেষ্ট মারার চেষ্টা করেছেন এবং ইনসাইড আউট কিছু শট খেলেছেন। সব মিলে আমার কাছে মনে করবো তাকে ট্রল করার কিছু নেই। তবে হ্যাঁ, সিনিয়র প্লেয়ার দলে ক্যাপ্টেন হিসেবে আপনি চাইবেন সে যাতে ভালো খেলে, তবে আমরা চাইবো তিনি তার পারফরমেন্সটা টিম ইন্ডিয়ার বিপক্ষে রাখুক, কারণ আমরা জানি যে লিটন দাস ভারতের বিপক্ষে বেশ ভালো খেলে। তাই আমরা চাইবো যাতে ফাইনাল যদি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া হয়, লিটন তার সেই 50 বা 60-70 রানের সেই ইনিংস ফাইনালের জন্য তুলে রাখুক। শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করলো বাংলাদেশ, কথাটা কি সত্য? সত্য, এবং আই ফিল ভেরি গিল্টি যে আমি আপনি জানেন আজকের ম্যাচের আগেও সোশ্যাল মিডিয়াতে আমি এগেইনস্ট বাংলাদেশ পোস্ট করেছিলাম এবং আমার কাছে মনে হয় আমি যেহেতু কুফা হয়ে গেছি, আমি পুরো এশিয়া কাপ জুড়ে বাংলাদেশের বিপক্ষে আসলে পোস্ট করবো যাতে বাংলাদেশ ম্যাচ জিতে যায়। আর কিন্তু দেখেন, আফগানিস্তান ইজ ভেরি স্ট্রং টিম। আমি এর আগেই টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম, যখন আফগানিস্তান বাদ পড়বে ভাব, ওই সময় বলেছিলাম যে বাংলাদেশ জিতলে আপসেট হবে। টি-20-তে আফগানিস্তান অনেক ভালো দল বলি নেই, প্লেয়ারগুলো ভালো দেখে দলে জেতা উচিত। অন্যের হাত পা ধরে আমরা সুপার ফোরে উঠেছিলাম, এক্ষেত্রে আমি একটু অসন্তুষ্ট ছিলাম। না, আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা ডিজার্ভ করি না। বাট যেহেতু শ্রীলঙ্কাকে আমরা হারালাম, যারা আমাদের গ্রুপ বিতে মানে আনডিসপিউটেড ছিল, অপরাজিত ছিল, আমরা তাদেরকে হারিয়েছি সুপার ফোরের প্রথম ম্যাচে। এখন বাংলাদেশ যে আসলে মোটামুটি যোগ্য দল সুপার ফোরে যাওয়ার, সেটা প্রমাণ হয়ে গেছে এবং এই জয়ের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই ফাইনাল এক পা দিয়েছি। কারণ পাকিস্তান আমার সাথে জিতবে না, এটা অনেকটাই বিশ্বাস। শুধু আমি না, আমি কথা বলছি থেকে অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া ট্রল করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যারা ডাইহার্ড বাংলাদেশি ফ্যান তারা কিন্তু অটোমেটিক ব্রেনে ভেবে রেখেছেন যে পাকিস্তানকে আমরা হারাচ্ছি এবং উই আর গোয়িং টু দ্য ফাইনালস। একজন কমেন্ট করেছেন এবং যিনি কমেন্ট করেছেন তার নামটা একটু মেনশন করতে চাই, আশিকুর রহমান তুষার। তিনি কমেন্ট করেছেন, খাল কেটে কুমির এনে ধরা খেলো শ্রীলঙ্কা। আসলে কি খাল কেটে কুমির এনে ধরা খেলো? এখন তো তাই মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য তারা লড়লো, বাংলাদেশ আসলে পাত্তাই দিল না। সোশ্যাল মিডিয়াতে আমরা 2 দিন ধরে দেখছি যে ওই বাহুবলী কাটাপ্পার একটা সিন দেখা গেল যে তিনি আসলে তলোয়ার পিঠ দিয়ে আসলে ঢুকিয়ে দিয়েছেন, ওইরকম আসলে মনে হচ্ছে যে মানে যার জন্য করলাম চুরি সে আজকে আমাকে কষ্ট দিল। তো বিষয়টা হচ্ছে মানে ক্রিকেটে এরকম হয়, তবে শ্রীলঙ্কা নিশ্চয়ই এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চাইবে। এবং একটা কথা আপনাকে বলতে পারি, এশিয়া কাপ কিন্তু জমে ক্ষীর। সাইফ হাসানকে সবাই ক্রেডিট দিচ্ছেন এবং সাইফ হাসানকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিচ্ছেন মানুষ। এই সাইফ হাসানের এই ভালোবাসাটা কি শুধু এই ম্যাচেই পাওয়া প্রাপ্য, নাকি আরো নেক্সট ম্যাচ চলতে থাকবে? ইভেন যে পাস্ট ম্যাচগুলো ছিল সেখানে আসলে পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন, কিন্তু স্কোয়াডের সুযোগ না পাওয়ার কারণে হয়নি। দেখেন, কেউ ভালো করলে আমাদের ক্রেডিট দিতে হবে। 3টা জিনিস আমি বিশ্বাস করি। 1, কেউ ভালো খেলে তাকে আপনার ক্রেডিট দিতেই হবে। 2, কেউ এক ম্যাচ ভালো খেললে আপনি পুরনো মানুষদের ভুলে যাবেন না। আর 3, একটা ম্যাচ ভালো খেললে সেটা না 10 ম্যাচ মানে টিমে অটো চয়েস, এটা আগে পছন্দ করি। হ্যাঁ, মানে অটো চয়েস আসলে ভাবা যাবে না। তিনি ভালো খেলেছেন, আজকের ম্যাচে জয়ের নায়ক। বাংলাদেশের ফাইনালে যাওয়ার জন্য যে একটি স্টেপ দরকার ছিল সেই স্টেপে কিন্তু তিনি পারফরমেন্স করে দেখিয়েছেন। বাট আমরা চাইবো সেটা কন্টিনিউ করুক, এটাই আশা যে সাইফ হাসান পরের ম্যাচগুলোতে ঠিক ওইভাবে খেলুক। দেখেন, এশিয়া কাপ শুরুর আগে আমি বলছিলাম যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুজনই কিন্তু দারুণ ওপেনিং জুটি করেন, একজন ভালো খেললে একজন খারাপ করেন। মানে আমরা ধরে নিয়েছিলাম এরা দুজন অটো চয়েস, কিন্তু সাইফ হাসান কিন্তু তার জায়গায় রিপ্লেস হওয়ার পর সেটা করে দিয়ে গেছে যে না, আপনারা শুধু পারভেজ হোসেন ইমন কি অটো চয়েস বলেন, আমিও তানজিদ তামিম যেদিন ভালো না খেলবে সেদিন আমি খেলতে পারবো। এটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন এবং আমার আশা থাকবে যে যাতে তিনি এটা কন্টিনিউ করেন। কারণ তিনি যদি আজকের ম্যাচের মতো পারফরমেন্স বাকি 3-4 ম্যাচে না করেন, ধরেন বাংলাদেশ ফাইনালে গেল, পাকিস্তানের সাথে আমাদের ম্যাচ একটা, ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ, ফাইনালে গেলাম ধরেন ইন্ডিয়ার সাথে, তার মানে 3টা ম্যাচ আছে আরো। আগামী 3 ম্যাচে যদি সাইফ হাসান কোনো পারফরমেন্স না করে, তাহলে আপনার এই ম্যাচটা কি একটা জ্বরে পক টাইপের ইনিংস মনে হবে না? তাই তার জন্য তার কনসিস্টেন্সিটা মেনটেন করা রাখা উচিত এবং তাকে শুরু থেকে অ্যাটাকিং খেলা উচিত। যে আমি 10 বল খেললে যাতে 20-25 রান পাওয়ার প্লেতে নেই, ঠিক ওই কাজটা করি যেটা পারভেজ হোসেন ইমন নিয়েছিল। আমার কাছে মনে হয় টিম ভ্যারি করে, যেমন ইন্ডিয়া মতো টিমের ক্ষেত্রে আপনি পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান দুজনকে রাখবেন। কারণ ইন্ডিয়ার বিপক্ষে আপনার ব্যাটসম্যান লাগবে, তারা রান করবে 200-220, আপনাকে সেটা চেস করার মেন্টালিটি থাকতে হবে। শুধু বোলিং লাইন আপ দিয়ে আপনি টিম ইন্ডিয়াকে আটকাতে পারবেন না, টিম ইন্ডিয়াকে আটকাতে হবে চোখে চোখ রেখে ব্যাটিং এর মাধ্যমে। তাই আমার কাছে মনে হয় সাইফ হাসান নিশ্চয়ই চেষ্টা করবেন তার এই ফর্মটাকে অ্যাটলিস্ট বাকি ম্যাচগুলোতে 50 না করলেও একটা সুন্দর ক্যামিও যাতে হয়, 15 বলে 25, 15 বলে 30 রানের একটা সুন্দর ক্যামিও। মূল কথা হচ্ছে আমাদের পাওয়ার প্লেতে আমরা যাতে 50+ রান করি। আমি একটা কথা বলে রাখি আপনাকে, আমরা যদি আগামী সবগুলো ম্যাচে পাওয়ার প্লেতে 50+ রান করি, আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি।
পাওয়ার প্লে ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস ডেথ বোলিং। ডেথ বোলিংয়ে যদি আপনি তাসকিনের মতো বোলিং করা শুরু করেন, আপনি ম্যাচ হারবেন। এক মুস্তাফিজ আপনাকে বারবার ম্যাচে আনবেন, আপনাকে কিন্তু মানতে হবে আফগানিস্তান ম্যাচে মুস্তাফিজুর রহমান আপনাকে ম্যাচে নিয়ে এসেছিল। তো সেই মুস্তাফিজই একা ডেথ ওভার ভালো বোলিং করবে আর বাকিরা করবে না, তা তো হবে না। তাই ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথম 6 ওভার যেমন গুরুত্বপূর্ণ, বোলিংয়ের লাস্টে 6 ওভার, এই দুইটা যদি একটা ভালো কম্বিনেশন থাকে, বাংলাদেশ এশিয়া কাপে ভালো কিছু করে দেখাবে মনে করি। একটু তাওহিদ হৃদয়ের ব্যাপারে ফ্রি। তাওহিদ হৃদয় দীর্ঘদিন যাবত অফ ফর্মে ছিলেন এবং তার কিছু মাঠের বাহিরের ঘটনার জন্য কিন্তু আসলে সমালোচিত হচ্ছেন বা এখনও হচ্ছেন তিনি। সো তাওহিদ হৃদয়ের এই ইনিংসের পর আসলে দর্শকদের ভিতরে কি কি মনোভাবটা আসলে তৈরি হতে পারে, বা তাওহিদ হৃদয়ের এই যে এই কামব্যাকটা, এই 50টা, এটা আসলে কিভাবে কামব্যাক হিসেবে ধরা যেতে পারে? আমার কাছে মনে হয় 100 মানুষ তাহিদ হৃদয়ের আগের ট্রলগুলো ভুলে গেছে। ওকে, কেন এই কথাটা লজিকটা দিচ্ছি আপনাকে? আমরা সেই বাংলাদেশি সমর্থক যারা একটা ম্যাচ হারলে ধুর কালকে থেকে খেলাই দেখুম না, এই কথাটা বলি। আবার ঠিক দেখা যায় তার পরের দিনই আমরা টিভির সামনে রিমোট অন করে খেলা দেখছি। তার মানে ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা। যারা তাহিদ হৃদয়কে নিয়ে ট্রল করেছে তারাও আজকে গর্ব করেছে যে তাহিদ হৃদয় বাংলাদেশের জন্য একটা ভালো ইনিংস খেলেছে। দেখেন, আমি হৃদয়ের ইনিংসটাকে একটু হাইলাইট করতে চাই। এর আগে আমি বলেছি তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু মোটা দাগে ভালো খেলে। আপনি তার স্ট্যাট দেখেন এগেনস্ট শ্রীলঙ্কা বেশ ভালো। এর একটা ক্রেডিট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা। তিনি কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন এবং শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তিনি যখন খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ, এই এলপিএল এ কিন্তু এই পেসারদের, এই স্পিনারদের বিপক্ষে তিনি খেলেছেন। তিনি কিন্তু হাসারাঙ্গার বিপক্ষে খেলেছেন, তিনি দুনিত বেলালাগের বিপক্ষে খেলেছেন। আপনি তুষারের কথা বলেন, বাকি যার কথা বলেন, এই যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার যে একটা অভ্যাস, এই অভ্যাস আপনাকে স্টার তৈরি করে। কেন সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার? তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, উইক ক্রিকেটারদের চিনেন যে কে তার বলে ছক্কা মারতে পারবে, কে পিছিয়ে এসে মারতে পারবে, সামনে মারতে পারবে, তার এগেনস্টে বোলিং করা। আবার বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যেটা হয়, আপনি বিভিন্ন বোলারদেরও স্ট্র্যাটেজি বুঝবেন যে সে আমাকে এটি বল করে। নিশ্চিত থাকেন যে ম্যাচের মধ্যে কিন্তু নানা সময় তাওহিদ হৃদয় যখন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছিলেন তখন কিন্তু এই বোলারদের ফেস করেছিলেন। তাই এলপিএল এ খেলার এক্সপিরিয়েন্স কিন্তু তাওহিদ হৃদয় কাজে লাগিয়েছেন এই ম্যাচে। সেন্সিবল ব্যাটিং, আপনি দেখেন প্রথম 12, 13, 14 বলে মনে হয় তিনি একটা বাউন্ডারি নেননি, প্রতি বলে সিঙ্গেল খেলার চেষ্টা করেছেন। এরপরে যখন দেখলেন যে সাইফ হাসান একটু শেকি খুব মানে হচ্ছে না, স্পিনার বল করতে আসে না, আমি কিন্তু আপনাকে তখন বলছিলাম যে এবার তাকে চার্জ করার সম্ভাবনা আসবে। ঠিক তখনই তিনি দুনিতকে আসলে চার্জ করলেন। এবার হাসারাঙ্গা আসলেন, শর্ট বল দিলেন, তিনি রুম নিয়ে ব্যাকফুট বিশাল ছক্কা। তো এই পারফরমেন্সটা তাওহিদ হৃদয়ের দরকার ছিল। আশিক, আপনাকে একটা কথা বলি, এই টুর্নামেন্টের আগে আমরা জানতাম যে আমাদের 2-3টা প্লেয়ার বাদে বাকি সব অফ ফর্মে। 2-3টা প্লেয়ারকে, আমাদের ফর্মের প্লেয়ারের কথা বলছি, আমরা এই টুর্নামেন্টের আগে জানতাম পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি আর একটু জাকির আলী, এই 4 জন বাদে বাকি সবাই অফ ফর্মে। এটা কি আপনি মানতেন কিনা? আমরা মানতেন কিনা? ট্রু, এটা কিন্তু আমরা মানতাম। এই যে সাইফ হাসান একটা ভালো ইনিংস খেললো, তার মানে আপনার পঞ্চম একটা প্লেয়ার বেরোলো যে ফর্মে। এই যে তাওহিদ হৃদয় ভালো খেলো, তার মানে আপনার ষষ্ঠ প্লেয়ার একজন ফর্মে। তাহলে আপনি 6 জন প্রপার ব্যাটার যারা ফর্মে আছেন তাদেরকে নিয়ে পরবর্তী ম্যাচগুলো খেলবেন। এইটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেই 3-4 জনের উপর ভরসা করে আপনি এশিয়া কাপে খেলতে আসলেন, যদি শুধু তারাই পারফর্ম করতো তাহলে যারা পারফর্ম করেনি তারা চাপে থাকতো। মানে এই ম্যাচ যদি তানজিদ তামিম জিতাতো, তাহলে তানজিদ তামিম তো আগের ম্যাচও জিতালো। একই প্লেয়ার যদি বারবার পাকে ম্যাচ জিতায়, তাহলে আপনি দলগত খেলা খেললেন না। আপনি দেখেন কেন টিম আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতলো, টিম পারফরমেন্সের কারণে। ইয়াস, দেয়ার ওয়াজ আ মেসি, বাট অ্যারাউন্ড দেম কিছু কি প্লেয়ার ছিল। আপনাকে একটা ভালো প্লেয়ারের সাথে বাকি কিছু কি প্লেয়ার খেলতে হয়, তাহলে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। সবসময় মাথায় রাখবেন, চ্যাম্পিয়ন, একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সেই দলটাই হয় যারা দলগত খেলে, একক পারফরমেন্সের উপর নয়। তাই এই যে আজকে তাওহিদ হৃদয়, সাইফ হাসান দুজন খেললো, এটা বাংলাদেশের জন্য পাওয়া। তার মানে বিপক্ষ দল, মানে ধরেন নেক্সট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, আমি যদি ভুল না করি, সেই ম্যাচে পাকিস্তান কিন্তু মাথায় রাখবে, আরে বাংলাদেশে তো বেশ ব্যাটসম্যান ফর্মে, তাওহিদ হৃদয় ফর্মে, সাইফ হাসান ফর্মে, তানজিদ তামিম ভালো খেলে, লিটন ভালো খেলে, জাকির, শামীম, এই যে 5-6 জনকে কিন্তু তারা রেট করবে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখা যায় 2-3 জন ব্যাটসম্যান ফর্মে, তখন অপোনেন্ট ভাবে ওদের এই 2টা ব্যাটসম্যানকে খেয়ে দিলেই ম্যাচ শেষ। এইটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বেশ কিছু ব্যাটসম্যান এখন ফর্মে আছেন, এটা আমরা পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগাতে পারবো। ফাইন। মাহমুদুল হক মিতুল নামের এক ভদ্রলোক তিনি কমেন্ট করেছেন যে অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে হার্টবিট অ্যাক্টিভ হয়েছে, যেটা আমারও হয়েছে। আই থিঙ্ক জিসান আপনারও হয়েছিল এই জিনিসটা। হার্টবিট না, মানে আমার প্রথম দিকে যখন আসলে আমি কনফিউজ ছিলাম যখন আসলে পাওয়ার প্লে দেখার জন্য, যে পাওয়ার প্লের উপর ম্যাচ ডিপেন্ড করে। আপনার মনে আছে নিশ্চয়ই যে পাওয়ার প্লে যখন পার হয়ে যায় এবং প্রথম 10 ওভারে যদি 80+ করে, আমি সেটা বলছিলাম। এবং দেখেন পাওয়ার প্লেতে 59, প্রথম 10 ওভার পর 82, আমি প্রথম 10 ওভার পর 80 চাচ্ছিলাম, আপনাকে বলেছিলাম যে যদি এই দুটা ক্রাইটেরিয়া ম্যাচ করা যায় ম্যাচ জেতা বাংলাদেশের। আমি কিন্তু 10 ওভার পর থেকে কনফিডেন্ট ছিলাম যে এই ম্যাচ আমরা জিতছি। এবং মানে
এই পুরো এশিয়া কাপে আজকের ম্যাচে আমি মনে হয় খুব ডাইহার্ডলি বাংলাদেশে উইন চাচ্ছিলাম, এবং আমি এখন কথা বলতে আমার কষ্ট হচ্ছে, অনেক বেশি এক্সাইটমেন্ট বের হয়ে আসছে আমার কাছ থেকে, অ্যান্ড আই এম হ্যাপি ফর বাংলাদেশ টিম। Shoriful bowled today just a roast ever spell. So public নেক্সট ম্যাচ থেকে তারা সাইফুদ্দিনকে চাচ্ছে। এখন পাকিস্তানের এগেনস্টে শরীফুলকে বসিয়ে সাইফুদ্দিনকে নেওয়াটা কতটুকু ভালো হবে বাংলাদেশের জন্য? আশিক, আপনার এই লাইভের সবচেয়ে সুন্দর প্রশ্ন ছিল এটা, যে আমি ভাবছিলাম যে শুধু জয়ের প্রসঙ্গে আপনি কথা বলবেন, নেগেটিভিটি হয়তো বানবেন না। আজকের ম্যাচ থেকে কিন্তু আমাদের নেগেটিভিটি বেশ কিছু আছে। আপনি দেখেন, আমরা সবসময় বলি আমরা হচ্ছি ওয়ার্ল্ডের টপ 2-3 পেস ইউনিট, এবং সত্য আমাদের বেশ ভালো একটা পেস ইউনিট আছে। আমাদের মুস্তাফিজুর রহমানের মতো কাটার স্পেশালিস্ট আছে, তাসকিন আহমেদের মতো স্পিড স্টার যে প্রথম দিকে ভালো বোলিং করেন সে আছেন, শরীফুল ইসলাম খুব এগ্রেসিভ বোলিং করে, তানজিম সাকিব খুব ভালো বোলিং করে, সাইফুদ্দিন ইয়র্কার বোলিং করতে পারে। তার মানে আপনার কাছে যে এই স্কোয়াডে আপনার 5 জন ভালো পেসার আছে। তবে আজকে আমরা দেখলাম শ্রীলঙ্কার মাটিতে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ কিন্তু সেই বোলিংটা করতে পারেনি যে বোলিংয়ে যেন তাদেরকে আমরা সেরা বলি। এখন আমাদের পেসারদেরকেও সেটা ভাবার মানে মাথায় রাখা উচিত, আপনি মাঝে মাঝে এমন পিচ পাবেন যেই পিচে আপনার বোলিংটা সুইটেবল হবে না, তখন আপনাকে লেন্থ ভ্যারিয়েশন দিতে হয়। আপনি দেখেন জাসপ্রীত সিং বুমরা, তার মতো বোলার কিন্তু বর্তমান দুনিয়ায় কেউই নেই, মানে বর্তমান জেনারেশনে কেউই নেই। আপনি যেই পিচেই খেলান বুমরা ভালো বোলিং করবে, কারণ কি তার সেই ভেরিয়েশনসগুলো আছে। এই ভেরিয়েশনস থাকতে হবে, মানে শুধুমাত্র স্পিন টাইপের পিচে মুস্তাফিজের স্লোয়ার কাজে লাগবে, ফাস্ট বোলিংয়ে কাজে লাগবে না, তা কিন্তু হবে না। মুস্তাফিজকে সেটা ভেবে বোলিং করা উচিত যে আমি স্লো পিচে ভালো বোলিং করি, আমি ফাস্ট পিচেও বেশ ভালো বোলিং করব। বোলারদের এই স্ট্র্যাটেজিতে রাখা উচিত। আপনি দেখেন শরীফুল্লাহ তাসকিনের আজকে আমার যে ভুলটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এই দুজন বোলারই কিন্তু রিসেন্টলি আমরা যে শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলেছিলাম, পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলাম, আমরা টি-20 ম্যাচের কথা বললাম, সেখানে কিন্তু কিছু ডেলিভারি দিয়ে তারা সফল হয়েছিল। আপনার মনে আছে তাসকিন আহমেদ কিছু প্রিডিটারমেন্ট বোলিং করে, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, বড় করেই বলছি। রাহমানুল্লাহ গুরবাজের বিপক্ষে কিন্তু তাসকিন খুব ভালো বোলিং করে। আমরা দেখলাম প্রথম ম্যাচ, মানে আমাদের গ্রুপ স্টেজে ম্যাচের কথা বলছি, সেখানে বারবার একই লেন্থে বল করছিলেন তাসকিন, কারণ তিনি এভাবে উইকেট পেয়েছিলেন। মানে সহজ করে বলতে গেলে বাংলাদেশের বোলাররা যখন একই প্রতিপক্ষের একই ব্যাটসম্যানকে আরেকবার পায়, তখন ভাবে আরে আগের দিন তো তাকে আমি ফুল টাচ দিয়ে আউট করেছিলাম, আমি আবার ফুল টাচ দিব। এই থটস থেকে বের হতে হবে যে তাকে আমি এইভাবে আউট করেছিলাম, তাই এইভাবে আমি তাকে আউট করবো, ওই বল দেবো না। স্ট্রং জোন কে কোথায় ভালো খেলে সেটার উপর বিবেচনা করে, এবং আপনি যখন দেখবেন যে আপনার স্ট্রেংথ হচ্ছে হালকা আউটসুইং, হালকা ইনসুইং, কাজে লাগছে না, তখন আপনি ফিল্ডটা চেঞ্জ করবেন যে আমি যেহেতু আমার সুইং কাজে লাগছে না, আমার বাউন্সার হচ্ছে না, তাহলে আমি এমন এমন জায়গায় ফিল্ডে রাখবো অ্যাটলিস্ট বাউন্ডারি হবে না, আমি ইকোনমিক্যাল বোলিং করবো। আপনি দেখেন শরীফুল্লাহ তাসকিন যদি আজকে উইকেটলেস কিন্তু 4 ওভারে 2 30-এর নিচে রান দিয়েছে, তাহলে কিন্তু আমি সন্তুষ্ট থাকতাম। এই কাজটা করতে হবে। আমাদের বোলারদের সমস্যা হচ্ছে কেউ উইকেট না পেলে সে 50 রান খেয়ে ফেলে, কেউ উইকেট না পেলে 40+ রান খেয়ে ফেলে। ইকোনমিক্যাল বোলিং করতে হবে। আপনি মুস্তাফিজুর রহমানকে দেখুন, কেন স্টিল এত সমালোচনা হওয়ার পরও দ্য ফিজ বাংলাদেশ টিমে অটো চয়েস, কারণ তিনি উইটা করেন। এমন অনেক টি-20 ম্যাচ আছে যেই ম্যাচগুলোতে মুস্তাফিজ উইকেট পায়নি, কিন্তু রান দিয়েছে 16, 20, 22, 25, 28, আন্ডার 30। তার মানে এই ধরনের ফাস্ট বোলিং আপনাকে স্মার্ট বানায়। আপনি মোটা দাগে ভালো ফাস্ট বোলিং পিচে অনেক জোস বোলিং করলেন, সেটা কিন্তু আপনার ক্রেডিট না। আপনি তখন ভালো বোলার হবেন যখন আপনি সব পিচে ভালো বোলিং করতে পারবেন। আপনি ডেল স্টেনের কথা মনে আছে নিশ্চয়ই, ডেল স্টেন যে কোনো পিচে ভালো বোলিং করতেন, ব্রেট লি যে কোনো পিচে ভালো বোলিং করতেন। আপনাকে এই টাইপের মেন্টালিটি থাকা লাগবে যে আমি এখানে আসলে ভালো করব। আমরা বলতে পারি স্টার্কের কথা, স্টার্ক মিরপুরের মতো ধানক্ষেত টাইপের পিচে কিন্তু ভালো বোলিং করেছেন। তার মানে যে বোলিং সেন্স আছে সে যে কোনো পিচে বল করতে পারে। আরেকটা দিয়ে শেষ করছি, বাংলাদেশের 3 ফরম্যাটে এখন অবধি খেলা সেরা প্লেয়ার বোলিং এর ক্ষেত্রে কে? আপনি একটা নাম নিতে হবে, নাম সাকিব আল হাসান। কেন? আপনি দেখেন সাকিবের বোলিং অনেক বেশি টার্ন করে, সাকিব কি অনেক বেশি ভালো বোলার? না। সাকিব আল হাসানের সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে সাকিব জানেন কোন পিচে কোন বোলিং করতে হয়, কোন ব্যাটসম্যানের বিপক্ষে কোন লেন্থে বল করতে হয়। এই কারণে কিন্তু সাকিব আল হাসান সফল। এবং আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস কিন্তু দেখি, সাকিবের বলে ছক্কা মারা মানে পরের বলে আউট বা ওই ওভারই আউট। এটা মানে কেন? সাকিব যখন বাউন্ডারি কনসিড করেন তখন তিনি তার স্ট্রং জোন থেকে একটু বের হয়ে আসেন। মানে একটু স্পষ্ট করে বলি, ধরেন একটা ব্যাটসম্যানের বিপক্ষে সাকিব আল হাসান বল করছেন, তিনি একটা আর্ম ডেলিভারি, তার সবচেয়ে স্পেশালিস্ট ডেলিভারিটা দিলেন, ছক্কা খেলেন, সাকিব পরের বলার আর্ম বল দিবে না, বা আর্ম বল দিল সাকিব লেনটা হয়তো একটু পেছাবে, নাহলে একটু সামনে দিবে। এই যে স্মার্টনেস, এটা কিন্তু আপনাকে কোচ বলে দিবে না। এই ন্যূনতম সেন্স ক্রিকেট খেলার মাধ্যমে আসে। তাসকিন আহমেদ 100+ ম্যাচ খেলেছেন, মুস্তাফিজও সেম, শরীফুলও 50+ ম্যাচ খেলেছেন। এত ম্যাচ খেলার পরও যদি আপনি এইটা না বোঝেন যে আপনি কোন পিচে কোন বোলিং করবেন, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি সমস্যা।
শেষ একটা প্রশ্ন করব, এই প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আমাদের এই লাইভটি সম্পন্ন করব। বনের রাজাকে? বনের রাজা? বনের রাজা তো বাঘ। বনের রাজা বাঘ। যেহেতু বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, সিংহর কোনো দাম নেই, বনের রাজা বাঘ আমরা নতুন করে শিখবো। বাঘের থাবায় সিংহ লাপাতা। এই সিংহকে কি পরবর্তীতে আর এশিয়া কাপের এবার আসলে বাকি যে ম্যাচগুলো রয়েছে সেখানে কি খুঁজে পাওয়া যাবে শিকার করার জন্য? দেখেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ হয়েছিল 2014 সালে। সাউথ আফ্রিকা তখন সবচেয়ে শক্তিশালী দল। তখন এবিডি ভিলার্স খেলতেন সেই দলে, ডেল স্টেন খেলতেন, ইমরান তাহির খেলতেন। টিম ইন্ডিয়া ওয়াজ ভেরি স্ট্রং। কিন্তু 2014 সালের এশিয়া কাপ টি-20 ওয়ার্ল্ড কাপটা কে জিতেছিল? টিম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটা টিম যারা খুবই আন্ডাররেটেড, তারা না কুল কাম এন্ড কম্পোজ থাকেন। আপনি দেখেন তাদের টার্গেট থাকবে যে তারা পাকিস্তানকে হারাবে এবং শ্রীলঙ্কাকে, এবং আপনি মানতে হবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতকে কিন্তু এশিয়ার মধ্যে শুধু শ্রীলঙ্কাই হারাতে পারে। এবং এই টিমটা কিন্তু 2011 যেবার ধোনি ছক্কা মেরে হিরো হয়ে গেলেন, সে ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা জিততে পারতেন, শ্রীলঙ্কা পুরো টিম জিততে পারতো। তো শ্রীলঙ্কা কিন্তু এখান থেকেও কামব্যাক করার সুযোগ থাকতে পারে, এবং আমরা চাইবো শ্রীলঙ্কা কামব্যাক করুক, কারণ শ্রীলঙ্কার সেই গ্রুপ স্টেজের অবদানের কারণে বাংলাদেশ সুপার ফোরে উঠেছে। আমরা চাইবো যে তারা যাতে ভালো খেলে এবং কম্পিটিশনে থাকে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তবে হ্যাঁ, আমরা যাতে ফাইনালে যাই, আবার তাদের সাথে আমাদের যাতে কোনো সমীকরণ না হয়। দর্শক, এই ছিল আজকের মতো এশিয়া কাপ ক্রিকেট কার্নিভাল, এবং বাংলাদেশের জয়ে শুধু আমরাই নয়, জানি পুরো বাংলাদেশি সমর্থক, পুরো বাংলাদেশ আজ খুশি। দেখা হবে আবারও পরবর্তী পর্বে, ঠিক প্রতি ম্যাচ ডের দিন, প্রি ম্যাচ, মিড ম্যাচ এবং পোস্ট ম্যাচে আমরা আবারও ফিরে আসবো লাইভ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ এবং চোখ রাখুন এশিয়া কাপে। ধন্যবাদ সবাইকে।